এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে আমাদের আজকের দিনের যারা ভাগ্যবান চাকরিপ্রার্থী, জিআরবিটি গ্রুপ ডি, ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান পদে যারা অফার আজকে গ্রহণ করবে তাদের সুস্বাগতম জানাচ্ছি। আমাদের মাঝে কিছু কনফিউশন যেটা বিরাজ করছে, আজকে 12:30টার টাইম দেওয়া হয়েছে, আমাদের কয়টায় যেতে হবে, অফার কীভাবে বন্টন করা হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ কি আলাদা আলাদা অফার বন্টন করা হবে নাকি এক জায়গা থেকে বন্টন করা হবে, অফার কি মাননীয় মন্ত্রী নিজ নিজ দপ্তরে যারা মন্ত্রীর দায়িত্বে আছে তারা কি নিজের হাতে অফার বন্টন করবে, নাকি এখানে অন্য কিছু হচ্ছে, কীভাবে এবার রেজিস্ট্রেশন করবে, কীরকম ড্রেস পরবে, চাকরি পাওয়ার প্রথম অবস্থায় তোমার স্যালারি স্ট্রাকচারটা কী হবে, তোমার ডিউটি রেসপন্সিবিলিটি কী হবে, ইন ফিউচার তুমি প্রমোশন পেলে কী হবে, সব কিছু এ টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের সমস্ত ধরনের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। সবচেয়ে প্রথমে আমরা একটা নোটিফিকেশন মূলে জানতে পেরেছিলাম যে দুপুর 12:30টায় আমাদের হাতে অফার বন্টন অনুষ্ঠান শুরু হবে, কিন্তু অফার কিন্তু 12:30টায় দেওয়া হবে না, অফার দেওয়া হবে বিকাল 4টায়। কারণ এখানে যে প্রোগ্রামের যে মেইন প্রোগ্রামটা যেখানটা অমিত শাহজি যেখানে এই প্রোগ্রামটা শুভ উদ্বোধন করবেন, উনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন, ফিজিক্যালি থাকবেন না। ওনার প্রোগ্রামের যে ফ্ল্যাগ ফেস্টুন আমরা আগরতলা শহরে লাগিয়েছে বা আস্তাবল ময়দানে জায়গায় জায়গায় ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছে, এখানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে বিকাল 4টায় অফার বন্টন করা হবে। তাহলে কোশ্চেন জাগতেই পারে আমরা সকাল থেকে রেডি হয়ে 12:30টার ভিতরে কেন যেতে হবে। এখানে আমরা যারা জিআরবিটি বিশেষ করে পেয়েছি বা ফার্মাসিস্ট, এলোপ্যাথি বা আয়ুর্বেদিক বা ল্যাব টেকনিশিয়ান যারা আছে তারা সবাই একটাই দপ্তর, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। এই বিষয়ে তো সমস্যা নেই, আমরা আসবো লাস্টে। ফার্মাসিস্ট যারা আছে চাকরি পাবে বা ল্যাব টেকনিশিয়ান তোমার স্যালারি পার মান্থ কত হবে সেটার দিকেও আসছি। বিশেষ করে জিআইবিটি যারা চাকরি প্রার্থীরা 2400+ কেন্দ্রে চাকরি পাবে, আজকের এটা অফার বন্টন করা হবে। সবাই তো আর এক ডিপার্টমেন্টে অফার পায়নি, বিভিন্ন ক্যান্ডিডেটরা বিভিন্ন ডিপার্টমেন্টে অফার পেয়েছে, তাই সবার জানা রাখা দরকার। তোমরা যখন আস্তাবল ময়দান অর্থাৎ স্বামী বিবেকানন্দ ময়দান যখন যাবে, তখন কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট খুঁজে বের করে নিতে হবে। ডিপার্টমেন্টের টেবিল থাকবে, স্বামী বিবেকানন্দ যাবে, স্বামী বিবেকানন্দ ময়দানে যাওয়ার 2টা এন্ট্রান্স আছে, 2টা এন্ট্রান্স দিয়ে তোমরা যেতে পারো। উত্তর গেটে দিয়ে একটা এন্ট্রান্স আছে আর মাঝখানে ব্রিজের নিচ বরাবর একটা এন্ট্রান্স আছে। তোমরা 2টা এন্ট্রান্স দিয়েই স্বামী বিবেকানন্দ ময়দানে প্রবেশ করতে পারো। প্রবেশ করার পর একটা মেন স্টেজ পাবে। মেন স্টেজে কে থাকবে? মেন স্টেজে থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য দপ্তরের মন্ত্রীরা মেন স্টেজে উপস্থিত থাকবে। আর আমরা কোথায় যাব? আমরা প্রথমত ফর্মাল ড্রেস পরে যাব। ফর্মাল ড্রেস পরে আমাদের যা যা ডকুমেন্ট আছে, আমাদের জিআইবিটি বা ফার্মাসিস্ট রিলেটেড পরীক্ষার এডমিট কার্ড রিলেটেড, তোমাদের আই কার্ড বা আধার কার্ড, অন্যান্য যে তোমার ডকুমেন্ট আছে সবগুলি নিয়ে যাব। যাওয়ার পর আমরা সেখানে গিয়ে খুঁজে বের করব আমাদের ডিপার্টমেন্টের স্টল কোনটা বা আমাদের ডিপার্টমেন্টের যে আধিকারিকরা তারা কোথায় আছে। আমি যে ডিপার্টমেন্টের চাকরি পেয়েছি আমি সেই ডিপার্টমেন্টের স্টলে বা আধিকারিকের কাছে গিয়ে আমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। আধিকারিকের কাছে অলরেডি তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, অল ডিটেলস তোমার কাছে আছে। তোমরা সবাই জানো তোমরা কোন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছো, ম্যাক্সিমাম সবাই ফিজিক্যাল ভেরিফিকেশনে সেরে নিয়েছো। তোমরা সেই স্টলে বা সেখানে যাবে, সবাই কিন্তু 12:30টার দিকে পৌঁছে যাবে, দেরি কিন্তু করবে না। কারণ দেরি হলে কিন্তু তোমার কিন্তু দেরি হয়ে যাবে। কারণ অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেখানে ক্যান্ডিডেট বেশি, হিউজ নাম্বার ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, ওই ডিপার্টমেন্টে কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা একটু সময় লেগে যাবে। তাই তোমরা আগে যাওয়ার চেষ্টা করবে, 12:30 বললেও তোমরা 12টার দিকেই চলে যাওয়ার চেষ্টা করবে। সেখানে কিন্তু তোমাদের রিফ্রেশমেন্টের ব্যবস্থা, যেটা তোমাদের টিফিনের ব্যবস্থা সেটা কিন্তু থাকবে, চা বিস্কুট, সেই ব্যবস্থাটা কিন্তু দপ্তর থেকে করা হবে। কারণ তোমরা কিন্তু এখন এমপ্লয়েড হবে, এখন কিন্তু আর আগের মতো চাকরি প্রত্যাশী বেকার না, তোমরা কিন্তু এখন সমাজে প্রতিষ্ঠিত মানে তোমার সম্মানটাও সেখানে সেইভাবেই করা হবে। সেই স্টলে যাবে, স্টল থাকবে আমাদের আস্তাবল ময়দানে সেই বা স্বামী বিবেকানন্দ ময়দানে, সেই তোমার যে দপ্তরে চাকরি পেয়েছো সেই দপ্তরের স্টলে যাবে। সেখানে ডিপার্টমেন্টগুলোকে বলা হয়েছে 12:30টার টাইম তো তোমাকে দেওয়া হয়েছে, 1:30টার ভিতরে যাতে রেজিস্ট্রেশনটা শুরু করে দেওয়া যায়। তাই তোমরা 12:30টার দিকে যে নতুন পৌঁছে যাবে। 12:30 বললে ম্যাক্সিমাম একটা এত বেশি দেরি করবে না, চেষ্টা করবে 12:30। কারণ পাঞ্চুয়ালিটি যদি তুমি প্রথম দিন থেকে মেনটেন না করতে পারো, এটা কিন্তু তোমার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়বে তোমার ফিউচারে। তাই পাঞ্চুয়ালিটি প্রথম দিন থেকে মেনটেন করবে। আজকের দিনটাতে তুমি নিজের সাথে তোমার প্যারেন্টস, মা বাবা
ভাই বোন যাকে নিয়ে যেতে পারো, কারণ এটা গর্বের বিষয়, এত বড় একটা প্রোগ্রামে তুমি অফারটা গ্রহণ করবে, নিয়ে যেতে পারো। এরপরে সেখানে যাওয়ার পর তোমার ডিপার্টমেন্ট ওয়াইজ তুমি রেজিস্ট্রেশনটা সেরে নেবে, নাম থাকবে, কিন্তু সেখানে সিগনেচার করবে, যাবতীয় ডকুমেন্টগুলো তোমার যদি প্রয়োজন হয় সেগুলি তারা দেখে নেবে, ভেরিফিকেশন করে নেবে। যদি তোমার ডকুমেন্ট আগে থেকে ভেরিফিকেশন করে নিয়েছো, সেখানে এত ডকুমেন্ট ভেরিফিকেশন কোনো ম্যান্ডেটরি নেই, তোমার পরিচয়পত্রও দেখা হবে, তুমি ক্যান্ডিডেটটি রামদাস, তুমিই রামদাস কিনা, তো সেগুলা দেখা হবে। সেগুলো দেখার পরে তোমাকে সই নিয়ে তোমার রেজিস্ট্রেশনটা সেরে নেওয়া হবে। তারপর তোমার স্টলের সামনে তোমার বসার ব্যবস্থা আছে, এটা তো কোনো সমাবেশ না যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবে, আর তুমি তো কোনো চাকরি বাকরি বেকার না যে পার্টির কোনো সমাবেশে গিয়েছো, তুমি তো সম্মানিত একজন চাকরি পাচ্ছ, তুমি এমপ্লয়েড একজন পার্সন হচ্ছ, তাই তোমার বসার জায়গা না থাকবে, চা বিস্কুটের যেটা ব্যবস্থা সেটা সেখান থেকে করাবে। আগে রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশনটা আগে সেরে নেবে। তারপর ধরে নাও তিনটা ম্যাক্সিমাম 3টা 3:30 পর্যন্ত রেজিস্ট্রেশন হলো, কারণ 4টা তো অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। 3টা 3:30টার ভিতরে সমস্ত দপ্তর, যে দপ্তরে চাকরি প্রার্থীরা আছো, সমস্ত দপ্তরের মন্ত্রী মিনিস্টার তা এসে যাবে। ম্যাক্সিমাম আমাদের মুখ্যমন্ত্রী উনি উপস্থিত থাকবে, আর বাকি সব যারা মন্ত্রী মিনিস্টার আছে সবাই উপস্থিত থাকার সম্ভাবনা এত বেশি না, সবাই এখানে থাকবে, কারণ 2008 সভার দেওয়া হবে, সমস্ত দপ্তর অফার দেওয়া হবে, সেই মেন স্টেজে তারা চলে আসবে। এখন কোশ্চেন হলো মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহজি, ওনার হাতে কিন্তু অফার বন্টন করা হবে। তাহলে কি সেই অফার বন্টন অনুষ্ঠান উনি থাকবে, স্বামীকান্ত ময়দানে কি উনি থাকবে, সেটা হলো সবচেয়ে বড় কোশ্চেন। না, অমিত শাহজি ভার্চুয়ালি অংশ নেবেন, অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল, অর্থমন্ত্রী পাঞ্জাব সিংহ রায়, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকপা, পর্যটন মন্ত্রী সুশান্ত চল্লিশ, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, মৎস্যমন্ত্রী সুধাংশু দাস, সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, শিল্প বাণিজ্য রাষ্ট্রমন্ত্রী ঈশ্বরত দেববর্মা, মুখ্য সচিব জে.কে. সিনহা। অনুষ্ঠানে 2806 জন ক্যান্ডিডেটের হাতে কিন্তু অফার ও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। অফার সম্ভবত জমা দেওয়ার লাস্ট ডেট এই মাসের 20 থেকে 25 তারিখের ভিতরে অফার জমা দেওয়ার লাস্ট ডেট, এবং অ্যাপয়েন্টমেন্টও কিন্তু ফেব্রুয়ারি মাসের ভিত্তিতে হয়ে যাবে। আর ফেব্রুয়ারি মাসের ভিত্তিতে তোমার অফার জমা দেওয়া অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে। আর অফারটা তোমাদের হলুদ খাম, সবাই জানে অফার হলুদ খামে দেওয়া হয়। অফারের ভিতরে তোমার যাবতীয় যে ইনফরমেশনগুলো থাকবে, অফারের ভিতরে তোমার নাম এবং যে ডিপার্টমেন্টে অফার পেয়েছে ওই ডিপার্টমেন্টের মুখ্য সচিব ওনার সিগনেচার থাকবে, সেই অফারটা তুমি গ্রহণ করবে। অফারটা তোমার ফিল আপের পেপার আছে, অফারটার ভিতরে আমরা আগে ভিডিওতে বলেছি মেডিকেল ফিটনেসের পেপার আছে, চেষ্টা করবে আজকের ডেটে অফারটা গ্রহণ করে কালকের ভিতরেই তোমরা মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটটা মেডিকেল অফিসার থেকে নিয়ে নিতে। সেই অফারের ভিতরেই সইয়ের জায়গা থাকবে, উনি সেখানেই লিখে দেবে, গেজেট অফিসের যেখানে সিগনেচার প্রয়োজন সেটাও নিয়ে নেবে, এবং এটা পার্টিকুলার ডেট ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু তুমি অফার জমা দেবে। তখন কিন্তু আর সবাই তো একসাথে যাবে না, 2800 জন, ডিপার্টমেন্ট ওয়াইজ তোমরা অফার জমা দেবে। তোমাদের বিভিন্ন হেড অফিস থাকবে, হেড অফিস ওয়াইজ ডিস্ট্রিক্ট অফিস ওয়াইজ অফার জমা দেবে। এরপর তোমার সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হবে। অর্থাৎ অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট কিন্তু একসাথে বিল করার সম্ভাবনা কিন্তু প্রবল। অর্থাৎ একসাথে অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট দেওয়া মানে কি তোমাদের জন্য একটা পজিটিভ, কারণ অনেক সময় কী হয়, অফার দেওয়ার পর আমাদের অনেক দিন ধরে বসে থাকতে হয়, কবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, কবে কোথায় আমার পোস্টিং দেওয়া হবে। এখানে কিন্তু তোমার প্লেস অফ পোস্টিং এবং অফার দুইটা কিন্তু একসাথেই তৈরি আছে, তাই তোমরা কিন্তু অনেকটা লাকি। এখন অফার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে দুইটা ভাগে হয়, একটা ভাগ হয় হেড অফিসে গিয়ে তোমার অফার জমা দেয়, আরেকটা ভাগ হয় তুমি যেই দপ্তরে যে অফিসে তুমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছো সেই অফিসে গিয়ে তুমি ডিডিও অফিস, মানে যেখান থেকে স্যালারি স্ট্রাকচার নির্ধারিত করা হয়, স্যালারি বিল তৈরি করা হয়, সেই ডিডিও অফিসে গিয়ে তোমরা অফার জমা দেবে। ডিডিও অফিসগুলো যেমন তোমরা যদি পিডাব্লিউডি ধরো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কিন্তু ডিডিও অফিস না, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হলো ডিডিও অফিস, বিডিও অফিস। তারপর স্কুলের হেডমাস্টার যেটা এখানে আছে সেখানে যদি তোমরা প্রেসিডেন্ট পোস্ট করে সেখানে গিয়ে জমা দেবে। যাক, এটা আলাদা বিষয়, আমরা আছি। হলুদ খামের ভিতর একটা ইনফরমেশন ডকুমেন্ট থাকবে এবং তোমাদের একটা অ্যাপ্লিকেশন থাকবে। অ্যাপ্লিকেশন হলো তোমার অফারটা যেটা ফিল আপ করে সমস্ত লাইন বাই লাইন ফিল আপ করে, অফারের সাথে কিন্তু ইনকাম সার্টিফিকেটও দিতে হয়। ইনকাম সার্টিফিকেটও কিন্তু তোমাদের যে আমাদের ডিসিএম আছে সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে। অফার জমা দিলে তারপর তোমার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। এখন মাননীয় মন্ত্রী অমিত শাহ তো ফিজিক্যালি এই অনুষ্ঠানে উপস্থিত থাকছে না, উপস্থিত থাকবে আমাদের ত্রিপুরার সব মন্ত্রীগণ। আগে যদিও অফার বন্টন পোস্টসের মাধ্যমে হতো, এখন তো অফার বন্টন সমস্ত কিছুই ভার্চুয়ালি হয়। তাহলে আমরা প্রথমে কোথায় ছিলাম, প্রথমে যাব নিজের ডিপার্টমেন্টের স্টল দেখবো, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন হবে। এখন আরেকটা কোশ্চেন, আমাদের হাতে অফারটা কে তুলে দেবে? ভার্চুয়ালি তো অমিত শাহ মাননীয় মন্ত্রী অমিত শাহ থাকবে, তাহলে অফারটা কি মাননীয় মন্ত্রী অমিত শাহ তো তুলে দেবে না, মাননীয় মন্ত্রী দপ্তরের মন্ত্রীকে তুলে দেবে না। এতজন ক্যান্ডিডেটের হাতে একসাথে অফার তুলে দেওয়া সম্ভব না, কিন্তু ওনারা অফার তুলে দেবে। প্রত্যেকটা দপ্তর থেকে তো 2-4জনের হাতে তারা অফার তুলে দেবে, বাকির হাতে অফার কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকই তোমাদের অফার দেবে। অফার দেওয়া হবে বিকাল 4টা
থেকে 5টা তো মেইন প্রোগ্রামটা চলবে, এরপরেই তোমার অফার দেওয়া হবে। এবং অফার পাওয়ার পরে তোমাদের একটা কোশ্চেন যেটা থাকে যে আমার স্যালারি স্ট্রাকচার কত হবে, আমি বেতন কত পাবো, আমি বেতন পাবো, আমার ডিউটি অফ ওয়ার্কস কী, কোথায় বা প্লেস অফ পোস্টিং পড়তে পারে, সব কিছু নিয়ে একটা কনফিউশন কিন্তু থেকে থাকে, সবার ভিতরে একটা ভয় ডর থেকে থাকে। ফর্মাল ড্রেস পরে যাবে, কোনো মেয়েরা বা মহিলার কোনো প্রকার জুয়েলারি বেশি ইউজ করবে না, ছেলেরা চেষ্টা করবে মানে লো প্যান্ট আর তোমাদের মতো শার্ট, ফর্মাল শার্ট, বেশি ঝিকিমিকি জিনিস পড়বে না, চলে যাবে। এখানে যদি আমরা স্যালারি স্ট্রাকচারটা দেখি, প্রথমত আমরা স্বাস্থ্য দপ্তরে যারা পেয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট বা ফার্মাসিস্ট, হোমিওপ্যাথি, এলোপ্যাথি যারা আছে তাদের আমার স্যালারি স্ট্রাকচারটা প্রথম দেখবো। তারপর জিআরবিটি গ্রুপ ডি যারা পাবে বা পেয়েছো এমটিএস, তোমাদের স্যালারি স্ট্রাকচার আমরা দেখবো ফিক্সড পেতে। অনেকেই বলছে 12,000 13,000 স্যালারি, না আমরা একজ্যাক্ট 1 টাকা এদিক সেদিক না, একজ্যাক্ট স্যালারি কত সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার করবো। ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট বা ফার্মাসিস্টের বিভিন্ন ভাগে সরি যে নিয়োগটা চলছে, এটা পেমেন্ট দেওয়া হয়েছিল তোমার, এখানে পেমেন্ট ক্লিয়ার উল্লেখ করা আছে। তোমাদের লেভেল 9 অনুযায়ী 20,475 টাকা তোমাদের বেসিক হবে। শুধু তো বেসিক দেওয়া মানে বেসিক সাথে দিয়ে দেওয়া হবে, তাহলে তোমার স্যালারি কত দেওয়া হবে? বেসিক পে 20,475 টাকা, 75% দেওয়া হবে। তোমাদের ইনিশিয়াল পে হওয়ার কথা ছিল 37,300 যদি তুমি রেগুলার চাকরিটা পেতে, যেহেতু তোমার ফিক্সড পেতে দেওয়া হচ্ছে, তোমাকে বেসিক দেওয়া হবে 20,475। 20,475 কোথা থেকে এসেছে? 27,300, 75% করে এসেছে। তার সাথে দিয়ে দেওয়া হবে তোমাদের 30%, 6,143 টাকা দিয়ে দেওয়া হবে। যদি রেগুলার স্কেলে হতে সেখানে ডিএ পেতে 8,190, রেগুলার যদি হতে এইচআরএ পেতে 2,184, এমএ পেতে 500, সিএ পেতে 275। কিন্তু এত কিছু তো পাচ্ছ না, 75% বেসিক আর ডিএ পাচ্ছ। অর্থাৎ একজন ফার্মাসিস্ট বা ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে যদি তুমি চাকরিতে জয়েন করো, তোমার ইনিশিয়াল যে স্যালারি হবে গ্রস স্যালারি, এখান থেকে প্রভিডেন্ট ফান্ড বা আমরা তোমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা বা প্রফেশনাল ট্যাক্সের টাকা কিন্তু ডিডাক্ট করিনি, গ্রস স্যালারি হবে 26,618 টাকা, একজ্যাক্ট 26,618 টাকা তোমার গ্রস স্যালারি হবে ফার্মাসিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে যদি তুমি জয়েন করো। তবে তুমি যদি রেগুলার স্কেলের চাকরিটা পেতে তাহলে তোমার স্যালারি কিন্তু 31,449 টাকা হতো ফিক্সড পেতে। ধরুন তুমি প্রতি মাসে 12,000 টাকার মতো কম পাচ্ছ, সেটা তুমি 1 বছরে 1,40,000, 5 বছরে প্রায় 7 লাখ টাকার মতো তোমরা কম পাচ্ছ স্যালারি। 5 বছর পরে তো রেগুলার দেওয়া হবে, এরপর 5 বছর পরে তোমাদের বেসিক হবে কত, একদম ইনিশিয়াল যে বেসিকটা সেটা হবে বেসিক প্লাস দিয়ে মানে 40,000 কাছাকাছি। কিন্তু যদি তুমি রেগুলার চাকরি পেতে, রেগুলার স্কেলে চাকরি পেতে, তাহলে কিন্তু 5 বছর পরে তোমার বেতন প্রায় 60,000 কাছাকাছি হয়ে যেত। যাক, এটা আলাদা বিষয়, এটা প্রাক্তন বিগত সরকারের আমলের এটা একটা প্রজেক্ট ফিক্সড পে চাকরি, বর্তমান সরকার সেটা সেইভাবেই চলে নিয়ে গেছে। তবে এক দেশ এক নেশন ওয়ান পে থাকলে এই ফিক্সড পের কলঙ্ক থেকে নিজেকে মুছে ফেলা যেত। প্রচুর টাকা লস হচ্ছে, বছরে তোমার 1.5 লাখ টাকার মতো লস হয়ে যাবে শুধু 30% দিয়ে। যখন 35 হবে 40 হবে তখন 1.5 লাখ না, তখন 2 লাখ টাকা লস হবে। 5 বছর পরে তুমি কতগুলো ইনক্রিমেন্ট লস, 5 বছরে 5টা ইনক্রিমেন্ট লস, 5 বছরে কতগুলা তোমাদের দিয়ে লস, 5 বছরে কত এইচআরএ লস, প্রতি মাসে 2,184 টাকা করে এইচআরই কম পাবে না, তুমি গড়ভাড়াই পাবে না, মেডিকেল ভাতা প্রতি মাসে 500 পাবে না, সিএ 275, প্রচুর টাকাই লস। সেটা আমরা আছি, সবার জন্য একই রুলস, স্টেটের মাধ্যমে চাকরি পেয়েছে তাদের জন্য একই রুলস। আর জিআইবিটির গ্রুপ ডির যে ব্যাপারটা এখানে বলা হয়েছে পেমেন্ট 1 4,840 থেকে 13,000, গেট পে 1,400, লেভেল 1 সেল 1 লেভেল 1। জিআইবিটি গ্রুপ ডির ক্যান্ডিডেটের যে স্যালারি স্ট্রাকচারটা, জিআইবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেটরা যারা চাকরিতে জয়েন করবে তার তোমাদের পোস্টের নাম কিন্তু এমটিএসসিবিতে বর্তমানে অনেকগুলো ভাগ আছে, তোমার পোস্টের নাম কিন্তু এমটিএস মাল্টিটাস্ক সিস্টেম। এমটিএসসিবিতে তোমাদের নাইট গার্ডের ডিউটি করতে হতে পারে, তোমাদের পিওনের ডিউটি হতে পারে, গার্ডেনার ডিউটি করতে হতে পারে, এইগুলো অনেক ধরনের ডিউটি আছে গ্রুপ ডি ক্যান্ডিডেট। ত্রিপুরা সরকারের মানে সত্যি হলো তোমরা জিনিসটা তোমরা জানো, চাকরি পাওয়ার আগেই তোমরা জানো গ্রুপ ডি চাকরি হলো ত্রিপুরা সরকারের সবচেয়ে মানে একদম লাস্ট লেভেলের চাকরি। গ্রুপ ডি পরে গ্রুপ সি শুরু হয়, ওদের গ্রুপ ডি এরপরে এ, গ্রুপ ডি সবচেয়ে লাস্ট ক্যাটাগরি চাকরি। এবং ত্রিপুরার যে স্যালারি স্ট্রাকচারটা তৈরি করা হয় লেভেল 1 থেকে শুরু হয়, একদম লেভেল 19-20 পর্যন্ত দেয়। আর গ্রুপ ডির যে স্যালারি স্ট্রাকচারটা শুরু লেভেল 1, অর্থাৎ একটা সবচেয়ে ইনিশিয়াল যে বেতনটা সেটার উপর নির্ভর করছে তোমাদের অনেক কিছু। আর গ্রুপ ডি রিলেটেড চাকরি অবশ্যই মেইন কাজ যেটা অফিসের অর্ডার বা আদেশ মান্য করা অফিসারে, তোমার জন্য বেসিক্যালি কোনো চেয়ার তো থাকবে, কোনো বেসিক্যালি টেবিল তোমার থাকবে না। হায়ার অথরিটি যে ধরনের কাজ তোমাকে দেবে সেই ধরনের কাজ তোমাকে করতে হতে পারে, এটা তোমার টাইম বাউন্ড, বিভিন্ন অফিসে বিভিন্ন ধরনের কাজ হয়। আমরা চেষ্টা করবো সব কিছু তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, সব কিছু তোমরা আশা করি এই ভিডিওতে তোমরা আইডেন্টিফাই করে নিতে পারবে।
এখন হলো গ্রুপ ডি ক্যাটাগরিতে যে বেসিক তোমার হওয়ার কথা ছিল 16,000 টাকা তোমাদের বেসিক হওয়ার কথা ছিল, তুমি যদি রেগুলার পে স্কেলে চাকরিটা পেতে, যেহেতু ফিক্সড পেতে পেয়েছো, তোমার বেসিক 12,000 টাকা, অর্থাৎ 75% দেওয়া হবে। 16,000 75% 12,000, 16,000 টাকা পুরোটা দেওয়া হবে না। তারপর 12,000 উপর 30% দিয়ে 3,600। তোমার ইনিশিয়াল স্যালারি কত হলো? 15,600 ইনিশিয়াল স্যালারি পার মান্থ গ্রস স্যালারি। এখান থেকে কিন্তু প্রভিডেন্ট ফান্ড বা ইন প্রফেশনাল ট্যাক্স কিন্তু আমরা কাটিনি। গ্রস স্যালারি 15,600 টাকা পার মান্থ তোমার স্যালারি হতো। এখন তুমি যদি ফিক্সড পে না হয় রেগুলার পে স্কেল যদি গভর্নমেন্ট চাকরিটা দিত, তাহলে তোমাদের 16,000 টাকার সাথে 4,800 টাকা তোমাদের দিয়ে এইচআরএ 1,280, এমএ 500, সিএ 275, 22,855 টাকা তোমার বেতন হওয়ার কথা ছিল তুমি যদি রেগুলার পেকেলে চাকরিটা পেতে। মানে প্রতি মাসে তুমি 7,000 টাকার মতো কম পাচ্ছ বেতন। প্রতি মাসে 7,000 টাকা গভর্নমেন্ট তোমাকে কম বেতন দিচ্ছে, যেহেতু তুমি ফিক্সড পেতে চাকরি করছো। ডিএ 30% হওয়াতে 7,000 টাকা কম বেতন। ডিএ যখন 40-50% হবে তখন বেতনটা কিন্তু 7,000 টাকা কম হবে না, বেতনটা তখন 10,000 টাকা প্রতি মাসে কম। একটা সময় পরে প্রতি মাসে তুমি 15-20,000 টাকা বেতন কম পাবে, কারণ রেগুলার স্কেলে তো ইনক্রিমেন্ট হয়, এইচআরে বাড়ে, সব কিছু বাড়ে, ফিক্সড পে তো সেভাবে বাড়ে না। তো এই তোমাদের ইনিশিয়ালি তো ধরে নিলাম 7,000 থেকে 8,000 টাকা প্রতি মাসে কম পাচ্ছ, বছরে প্রায় 90,000 টাকার মতো বেতন কম পাবে। 5 বছরে সেই মানে তোমাদের ডিফারেন্সটা প্রায় 5 লাখের কাছাকাছি তোমরা বেতন কম পাবে। 4.5 লাখ থেকে 5 লাখ বেতন টাকা কম পাবে। এটা এবং পুরা মানে যে তোমার চাকরির জীবন, পুরো চাকরির জীবনে কিন্তু সেই বঞ্চনাটা কিন্তু তোমাদের থেকে থাকবে। এবং তোমার যদি 25 বছরের চাকরি করো, তোমাদের যে লসটা প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা তোমার লস হবে। এটা লামসাম ক্যালকুলেশন, কিউমুলেটিভ ক্যালকুলেশন করে আমরা আইডেন্টিফাই করেছি। এটা কিন্তু সর্বনিম্ন ধরেছি, সর্বোচ্চ কিন্তু আরও বেশি, কারণ অষ্টম বেতন কমিশন আছে, আবার পেরুবু বসতে পারে, ডিএ ডিএ বৃদ্ধি পেবে, ডিএ 30% তো নেই, ডিএ একটা সময় 50-60% যাবে, তখন কিন্তু আরও স্যালারি স্ট্রাকচারটা আরও তোমাদের বৃদ্ধি পাবে। এই ছিল টোটাল গল্পটা তোমাদের স্যালারি স্ট্রাকচার। আর তোমরা চাকরি পাওয়ার পর প্রথম দিন থেকেই যে স্টেপটা তোমরা মেনটেন করবে, তোমাদের বড় দাদারা বা জিআরবিটি গ্রুপ সি রিলেটেড যে দাদারা বা ছোটো ভাই বোনরা যারা চাকরি পেয়েছে তাদের সাথে সম্পর্কটা ভালোভাবে বজায় রাখবে এবং চেষ্টা করবে মানে বর্তমান পরিস্থিতিতে স্যালারি বা ওয়ান নেশন ওয়ান পের একটা জিগির চলছে, কারণ বর্তমান সময়ে সব কর্মচারী একত্রিত হচ্ছে যাতে ফিক্সড পে তুলে দেওয়া যায়, যাতে কেন্দ্রীয় হারে সপ্তম বেতন কমিশনের সুবিধা পাওয়া যায় এবং অষ্টম বেতন কমিশন যাতে ত্রিপুরায় লাগু করা হয়, সেইভাবে সব কর্মচারী সংগঠনগুলো চলছে। তোমরাও সেই পথেই আস্তে আস্তে হাঁটবে। সরকার বিরোধী কোনো কার্যকলাপে লিপ্ত হবে না, কারণ প্রাথমিক অবস্থায় চাকরি প্রথম 5 বছর পরে তোমাদের একটা এসিআর ফর্ম আছে, সেটা ফিল আপ করতে হয়। সেখানে তুমি গুড, বেস্ট, ভেরি গুড সেটা তোমার অফিসার দেবে, তার উপর ভিত্তিতে তোমার রেগুলেশন হবে। হ্যাঁ, অনেকে ভাবে যে 5 বছর পর ডাইরেক্ট রেগুলেশন হয়ে যাবে, জিনিসটা কিন্তু এরকম নয়। ওই ফর্মটার ভিতরে যদি কোনো নেগেটিভ ইমপ্যাক্ট লেখা থাকে তাহলে কিন্তু রেগুলেশনটা কিন্তু একটু দৃঢ় হবে। তোমার সহপাঠীরা 5 বছর পরে পেয়ে গেলো, তুমি 6 বছর পরে পেলে, কিন্তু এরিয়ার হিসাবে স্যালারিটা দেওয়া হবে, কিন্তু তুমি সময়টা তো কষ্টে বা ডিপ্রেশনে কাটালে না, আমারটা হচ্ছে না। তাই সরকারের বিরুদ্ধে কোনো কার্যকলাপে লিপ্ত হবে না, কোনো ভ্রষ্টাচার বা কোনো বেআইনি কাজে যাবে না। প্রথম 5 বছর অ্যাটলিস্ট নিজেকে স্বচ্ছভাবে মেনটেন করার 100% চেষ্টা করবে এবং সারা জীবন সেটা বজায় রাখতে পারলে তো খুবই ভালো। সেই স্যালারি স্ট্রাকচারে তোমাদের প্লেস অফ পোস্টিং কিন্তু অনেকটা দূরেও পড়তে পারে। সেই প্লেস অফ পোস্টিং কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কারণ তোমার অফারে লেখা আছে ত্রিপুরার যে কোনো জায়গায় কিন্তু প্লেস অফ পোস্টিং পড়তে পারে। আগরতলা শহরে জয়েনিং হওয়ার সম্ভাবনা খুবই কম। আগরতলা শহরে প্রত্যেকটা অফিসে মানে ঘন 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 স্টাফ, সবাই আগরতলা অফিসটাকে ছাপিয়ে বসেছে। আগরতলা অফিসে জায়গা পাওয়ার সুযোগটা খুব কম। প্লেস অফ পোস্টিং তোমার আউট অফ মানে মেইন টাউন ওয়েস্ট ত্রিপুরা থেকে একটু দূরে পড়তে পারে, কারণ যেখানে কর্মচারী ক্রাইসিস, বিশেষ করে গ্রামেগঞ্জে, আগরতলা শহরের বাইরে ত্রিপুরার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল যেখানে বেশি ক্রাইসিস কর্মচারী, সেখানে তোমার প্লেস অফ পোস্টিং করতে পারে। আর আমরা ফার্মাসিস্ট যারা আছে বা তোমার ল্যাবরেটরি টেকনিশিয়ান, তোমাদের সমস্ত যে জবগুলা, এই জবগুলো ম্যাক্সিমাম ভ্যাকেন্সিগুলো কিন্তু আগরতলা মেন হসপিটালে তোমার প্লেস অফ পোস্টিংগুলো পড়বে বা ডিস্ট্রিক্ট হসপিটালগুলো প্লেস অফ পোস্টিং করবে। তোমরা সেইভাবে তৈরি থেকো। মাননীয় মন্ত্রী অমিত শাহজি 4টার সময় উদ্বোধন করবে, তোমাদের 12:30টায় পৌঁছে যেতে হবে। যাওয়ার পর তোমাদের হাতে 4টা 4:30টার দিকে হলুদ খাম পৌঁছে যাবে, সেই 5টার দিকে হলুদ খাম পৌঁছে যাবে। হলুদ খাম পাওয়া মানে একটা গর্বের বিষয়। এরপর এটা অফার, হলুদ খাম পেয়ে নিজেকে সচেষ্ট রাখবে, ভালো রাখবে, পরিবারের মুখে হাসিটা সঞ্চয় করে রাখবে, এটা ফটো তুলে ক্যাপচার করে রাখবে এই মুহূর্তটাকে। তোমাদের সবার প্রতি অভিনন্দন রইলো, ভালোবাসা রইলো। তোমরা চাকরি জীবনে উন্নতি করো এবং ত্রিপুরার যে বর্তমান পরিস্থিতিতে এমপ্লয়ি হিসেবে ত্রিপুরা সরকারকে যোগদান করো। আমরা যেভাবে সার্ভিস দিয়ে যাচ্ছি, আশা করি তোমরাও সেইভাবে ত্রিপুরা সরকারকে সার্ভিস দিয়ে আসবে, ত্রিপুরা সরকার উন্নয়নে কাজ করে যাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেলে।